আজকে যেহেতু আমরা মূলত কথাবার্তা বলবো ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো আমরা সবাই জানে যে ডিজিটাল মার্কেটিং গুরুত্ব কতটুকু। কেউ যদি বিজনেস করতে চায় অথবা নিজের কোনো একটা বিজনেস দাঁড় করাতে চায়, তাকে আসলে ডিজিটাল মার্কেটিং এর নলেজটা খুব ইম্পর্টেন্ট। ডিজিটাল মার্কেটিং এর এখনকার সময় কেমন চাহিদা বাড়তেছে। আমি বিজনেস করতে চাই, কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং করব না। আমি শুধু বিজনেস কি আমার হবে? মানে আমার কাছে প্রোডাক্ট আপনার আছে খুব ভালো, প্রাইস দাম কম। আমি মার্কেটিং করব না। আপনার বিজনেস ১ বছর পর নাই হয়ে যাবে। একদম গ্যারান্টেড একটা কথা। এক্সাক্টলি। দ্যাট মিনস তারপরে মার্কেটিং আসলে আপনাকে করতে হবে, আদারওয়াইজ আপনার সেল হবে না। আপনি যত যেকোনো মার্কেটিং এ আপনার সাইকোলজিক্যাল একটা বিষয় থাকে, একটা ব্যাপার-স্যাপার থাকে। সাইকোলজিক্যাল। আসলে এই ডিজিটাল মার্কেটিং শিখার ক্ষেত্রে আসলে প্রবলেম গুলো কি, এটা কিভাবে শিখা উচিত? অ্যাজ এ বিগিনার হিসাবে কেমন সময় দেওয়া উচিত? কিভাবে আসলে শিখলে হয়তো সে আম টাকা আর্ন করতে পারবে আপনার মতো আরকি। আজকে যেহেতু আমরা মূলত কথাবার্তা বলবো ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো আমরা সবাই জানে যে ডিজিটাল মার্কেটিং গুরুত্ব কতটুকু। কেউ যদি বিজনেস করতে চায় অথবা নিজের কোনো একটা বিজনেস দাঁড় করাতে চায়, তাকে আসলে ডিজিটাল মার্কেটিং এর নলেজটা খুব ইম্পর্টেন্ট। আগেকার সময় আমরা বিভিন্ন এনালগ মার্কেটিং করতাম, কিন্তু এখনকার সময় ডিজিটাল মার্কেটিং এর ইফেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা ডিজিটাল মার্কেটিং, আমি জানি যে আপনি একাধারে একজন ডিজিটাল মার্কেটার, স্পেশালি এসইও এক্সপার্ট। ডিজিটাল মার্কেটিং এর এখনকার সময় কেমন চাহিদা বাড়তেছে? প্রতিটা সেক্টরেই মানে যত জনসংখ্যা বাড়তেছে ততই মনে করেন যে চাহিদা বাড়তেছে। এটা তার সাথে পাল্লা দিয়ে ধরেন যে ক্ষুদ্র ব্যবসা বাড়তেছে। তারপরে সেই ব্যবসাগুলো আবার অনলাইন বেজ হচ্ছে বেশিরভাগই। স্মার্ট, এক কথায় সবকিছু স্মার্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে ডিজিটাল মার্কেটিং এর চাহিদাটা এত যে পরিমাণ, এটার মার্কেট ক্যাপ বলেন, তারপরে হচ্ছে পাবলিক সেক্টরে বলেন, আপনি যেকোনো জায়গাতেই কোনো কোম্পানিতে আপনাকে হায়ার করে সবচেয়ে দেখে সেলসম্যান বা মার্কেটিং ম্যানেজার, এই পদে কিন্তু অসংখ্য পদ খালি থাকে। কারণ কি? তারা কাঙ্ক্ষিত ব্যক্তি পায় না ওখানে। তাদের যে সেলস এনে দিবে, তাদের যে হচ্ছে থাকবে, এক্সিকিউট করবে যে প্রোডাক্ট গুলো, এই জিনিসগুলো, এইটা কিন্তু সবচেয়ে পৃথিবীর আসলে কার টাকা কার পকেটে যাবে, কিভাবে যাবে, এই কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে ডিজিটাল দুনিয়াতে। এর ভিতর ভিত্তি করে আপনি যদি অনলাইন বেস চিন্তা করেন, তাহলে ডিজিটাল মার্কেটিং ভবিষ্যতে এখন আছে, যেমন এই চাহিদাটা কিন্তু নতুন ক্রিয়েট হয়েছে আমার আপনার মতে, বা আমরা এটা বিশ্বাস করি। আমরা সেই আগে জানতামই না ডিজিটাল মার্কেটিংটা কি। হুম, আমি কিন্তু রাইট। এসইও দিয়ে শুরু করছি। তো এই যে একটা জানলাম নতুন জিনিস। আবার আরো একটা সময় ছিল, আরো ব্যাক স্টেজে ছিল, মোবাইল ফোনে কথা বলা যায় তার ছাড়া, এটা একটা অদ্ভুত বিষয় ছিল। রাইট। তো এভাবে ইভলিউশন যে এগুলো নিউ হচ্ছে, নরমাল হয়ে যাবে। হ্যাঁ, আসতেছে। তো এরকম একটা ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সেক্টর আছে। সুতরাং কেউ যদি এই স্কিলে দক্ষ হয়, মানে এইটা নিয়ে দক্ষতা অর্জন করে, তাহলে আগামীতে তার লোকালি বলেন, হচ্ছে অনলাইন বলেন, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল যেকোনো জায়গাতেই তার স্থান সবার উপরে আমার মনে হয়। তাই ধরে নেন আমার কাছে, আমি একটা বিজনেস শুরু করব। আমার বিজনেসের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা খুবই ভালো, গুণগত মান খুবই ভালো, ইন্টারন্যাশনাল মানে গুণগত মান। আবার প্রোডাক্টের প্রাইস যেটা, সেটা অনেক কম। আমি বিজনেস করতে চাই, কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং করব না। আমি শুধু বিজনেস কি আমার হবে? মানে আমার কাছে প্রোডাক্ট আপনার আছে খুব ভালো, প্রাইস দাম কম। আমি মার্কেটিং করব না। আপনার বিজনেস ১ বছর পর নাই হয়ে যাবে। একদম গ্যারান্টেড একটা কথা। এক্সাক্টলি। দ্যাট মিনস তারপরে মার্কেটিং আসলে আপনাকে করতে হবে, আদারওয়াইজ আপনার সেল হবে না। আপনি যত আরেকটা জিনিস আমি খেয়াল করলাম ভাই, ফেসবুকে আপনি যেকোনো জিনিসই সেল করা সম্ভব। বা মার্কেটিং যদি আপনি ভালো পারেন, তাহলে যে কোনো প্রোডাক্ট সেল করা সম্ভব, যদি আপনি ভালো মার্কেটিং করতে পারেন। মার্কেটিং এমন একটা কনসেপ্ট, আমি একটু যদি শেয়ার করি আপনার সাথে, সেটি হচ্ছে বহু প্রকার মার্কেটিং থাকে। যেমন হচ্ছে নেগেটিভ মার্কেটিং। এটা সম্পর্কে হয়তো জানেন, নেগেটিভ মার্কেটিং। মার্কেটিং হুম, হুম, বহু হুম। প্রকার হয়। অনেকে দেখেন পোস্টার লাগায় রাখে, ব্যানার লাগায় রাখে, স্ক্যানার বা হচ্ছে ওই হচ্ছে ডিজিটাল ব্যানার যেগুলো, এগুলো। আবার কেউ হচ্ছে ফেসবুকে পয়সা ঢালে, এরকম অনেক কিছু, অনেক সিস্টেম থাকে। তার ভিতরে একটা নেগেটিভ একটা মার্কেটিং, এইটা আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে খুব ইফেক্টিভ একটা জিনিস। তো এরকম প্রত্যেক মানে নেগেটিভ মার্কেটিংটা একটু যদি বলি ২ টা কথায়, সেটা হচ্ছে কিছুদিন আগেও কথা উঠছিল বিকাশ বয়কট, তারপরে হচ্ছে এ জাতীয় আরকি। যাই হোক, বয়কটের বিষয়টা যে ওইটা বয়কট, এইটা বয়কট, বা নেগেটিভ এটা ভালো না, এটা ইউজ করেন না। যাই হোক,
এভাবে বলল। তাতে করে অনেক সাধারণ মানুষ কিন্তু জানছে বিকাশ নামে একটা অ্যাপস এক্সিস্ট করে। সেটা হচ্ছে দিয়ে টাকা-পয়সা লেনদেন হয়। এটা জানলো। এটা কিন্তু একটা বেস্ট একটা মার্কেটিং। মানে তারপর থেকে হোয়াট এ দেখেন ওই কনসেপ্ট! বয়কটের ডাক ওঠার পর থেকে বিকাশের হচ্ছে রেভিনিউটা দেখেন আর নিচের দিকে যায়নি। তার আগের বছরগুলোতে কিন্তু লসে ছিল তারা। তার এক্সাক্টলি। পরবর্তীতে লাভে। তো এরকম বিশ্বে অনেক এ মানে কোম্পানি আছে বড়, বড় যেগুলো এরকম স্ট্র্যাটেজি অবলম্বন করে। আবার হচ্ছে রাইট, ছাড় আসলে দেয়। এরকম স্ট্র্যাটেজি অনেক আছে। আমি একটা স্ট্র্যাটেজি এরকমই শুনছিলাম। সেটা হচ্ছে যে আম আ একটা Facebook পেজে ওনারা টি-শার্ট সেল করে। তো টি-শার্ট সেল করে আপনি মেসেজ করছেন ফর এক্সাম্পল টি-শার্টের জন্য। তো উনাদের কনসেপ্টটা হচ্ছে ১ম এ আপনার নামের স্পেলিংটা একটু ভুল করে বলবে। জি, নামের স্পেলিংটা ভুল করে বলবে। তো তারপরে হয়তো আপনার সাথে নেগোসিয়েশন হয়ে গেল কিন্তু আপনি প্রোডাক্টটা নিলেন না। যখনই আপনার নামের স্পেলিংটা ভুল করছে তখনই ওই কাস্টমারের চোখে লাগছে এবং রাগ হইছে। তো ওই কাস্টমারের সাথে হয়তো পরে আপনি সরি বললেন, "সরি আপনার নামে স্পেলিংটা ভুল হইছে।" পরে সরি বলছেন। তখন কাস্টমার রিয়ালাইজ করে ঠিক আছে ভুল করে হয়তো হতে পারে। কিন্তু এই যে কাস্টমারের মনের মধ্যে ওই পেজটা অটোমেটিক্যালি গেঁথে গেছে। সো পরবর্তীতে যদি কোনদিন গেঞ্জি বা টি-শার্ট লাগে তাহলে ওই পেজের কথা তার মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে যে না ঠিক আছে এইরকম একটা পেজ ছিল যেখানে আমার নাম বানান ভুল করছিল। পরে সরি বলছে এরকম একটা ঘটনা ঘটছিল। সো আসলে এরকম মার্কেটিং এর স্ট্র্যাটেজি অনেক শেষ নাই। মার্কেটিং শুধু করলেও হবে না, এরকম স্ট্র্যাটেজি অনেক ফলো করতে হবে। আমরা ভাই এই পর্যায়ে আমরা এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে এত কথাবার্তা বলতেছি, আমরা একটু ডিজিটাল মার্কেটিং এর একটু বেসিক কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি। তো ডিজিটাল মার্কেটিং আসলে জিনিসটা কি? এটা খায় না মাথায় দেয়? এটা মানে কি? আমরা তো এতদিন বুঝতাম মার্কেটিং মানে কি? যে একটা সেলসম্যান বিভিন্ন দোকানে, দোকানে গিয়ে তার প্রোডাক্টটা বলবে যে, "ভাই এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা কিনেন, এটা দাম এত টাকা, এটা এই সুবিধা, এই সুবিধা।" তারপরে আমরা যদি বিভিন্ন হাইওয়ে, রোড, রাস্তার পাশ দিয়ে বড়, বড় বিলবোর্ড দেখি যেখানে বড়, বড় সেলিব্রিটিদের ফটো সহকারে এগুলো মার্কেটিং বুঝতাম। কিন্তু এই যে এখন আপনারা নতুন একটা টার্ম নিয়ে আসতেছেন ডিজিটাল মার্কেটিং। এইটা আসলে কি ভাই? এটা আমাকে একটু খোলামেলা বলেন। এটা এখন সম্পর্কে আমি জানা অডিয়েন্সকে জানতে চাই। যেকোনো মার্কেটিং এ আপনার সাইকোলজিক্যাল একটা বিষয় থাকে। একটা ব্যাপার-স্যাপার থাকে। সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যালটা এরকম যে ধরেন যে পাবলিক কি নিবে? তার ইন্টারেস্ট কি? কি চায় সে? কি সেবাটা চায় বা কিভাবে পেলে সে খুশি হবে? যেমন একটা কনসেপ্ট যদি আপনাকে শেয়ার করি সেটা হচ্ছে ২ জন সেলস এক্সিকিউটিভ ছিল। তার ভিতরে একজন হচ্ছে বেশি বিক্রি করে আরেকজন কম বিক্রি করে। সেম দোকানে সবকিছু সেম। তাহলে একই মানে শপে এসে ভিজিটে সময় করে। তারপর তার থেকে শোনা হলো যে আপনি আসলে কোন স্ট্র্যাটেজিটা করেন যে আপনার থেকে বেশি নেয়। মানে আপনার সেলস এই মাসে মনে করেন যে ৫০ টা। কিন্তু ওর পাশাপাশি আপনার সাথে আরেকজন ওর সেলস হচ্ছে ২০ টা বা ১০ টা। এটা কি এপ্লাই করেন? তা উনি বললেন কি একটা জুতার দোকানে, উনি বললেন কি একই সাথে আমি ৩ টা প্রোডাক্ট কাস্টমারকে দেখাই না। ২ টা দেখাই। যদি বলে যে না এটা পছন্দ না ওটা সঙ্গে, সঙ্গে নিয়ে সেলফে রেখে দেয়। ২ টা দেখায়। তাহলে যদি ২ টা দেখায় তাহলে আপনার সেলস হওয়ার পসিবিলিটি কত? 50% রাইট। আর যদি ৩ টা দেখায় তাহলে? সুতরাং আরো কমে যাবে। হ্যাঁ, তাহলে কমে যাচ্ছে 35% আপনার পসিবিলিটি। ৪ টা হুম। দেখালে 25% এভাবে যত বেশি দেখাবেন তত আপনার লস। সুতরাং এটা যত কমে আনবেন তত ভালো। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করি কি যখন কোন কাজ করবেন ডিজিটাল মার্কেটিং নিয়ে তখন অত মাথা গরম করার কিছু নাই বা হচ্ছে অত বড় পরিসরে কোন কিছু ভাবার কিছু নাই। জাস্ট কোন একটা নিশ সিলেক্ট করবেন এবং সেই নিশ নিয়ে খুব সুন্দরভাবে কাজ করে যাবেন। যেমন ধরেন আমি এসইও নিয়ে করছি। আপনি হয়তো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে করতে পারেন। তারপরে হচ্ছে এখন এআই বেসড বহু কাজ। এখন যারা কাজে লাগাতে পারবে তারা অনেক মানে লাকি আরকি। এআই কে যারা কাজে লাগাতে পারবে। তো এআই হুম। দিয়েও অনেকভাবে ডিজিটাল মার্কেটিং করা যায়। এবং হচ্ছে আরেকটা সবচেয়ে বড় একটা সুযোগ সুবিধা কি? সেটা হচ্ছে আপনি জানেন যে Facebook এ বা Google এ যখন এড ক্যাম্পেইন তারা যখন লঞ্চ করে এই বিষয়গুলো যে এড ক্যাম্পেইন করা যায়। মানুষকে যখন মানে টানে তাদের দিকে। হুম। তাদেরও তো মার্কেটিং পলিসি আছে। তখন দেখেন যে ফ্রি ট্রায়াল দেয় $১০০, $২০০ এরকম দেয়। তো ওই সুযোগটা যারা কাজে লাগাতে পারে তারা কিন্তু অনেক বেনিফিটেড হয়ে যায়। রাইট, তো রাইট। এখন আমরা হয়তো ডিজিটাল মার্কেটিং বলতে অনেক কিছু ভেবে আছি যে পরিসীমা নেই। হয়তো ১০ বছর ধরে কাজ করতেছে সে বলতেছে যে এটার কোনো গোলক ধাঁধা। তাহলে আমরা কি করব? এটার জন্য আমার পরামর্শ হচ্ছে ১ টা বা ২ টা নিশ সিলেক্ট করতে হবে যে এই নিশটা আমার ভালো লাগে, ইন্টারেস্ট। ওই ইন্টারেস্ট বেসড কাজ করতে হবে। ওকে। এটাই হচ্ছে ভাই ১ম এই পরামর্শ।
ভাই আপনার এই ডিজিটাল মার্কেটিং মধ্যে এসইও হচ্ছে একটা পার্ট। এই এসইও দিয়ে আমরা যেটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার জন্য। জি। আসলে আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, আমি একটা বিজনেস করি, আমার আবার এসইও কেন করতে হবে ভাই? এসইও হচ্ছে একটি টেকনিক্যাল বিষয়, সম্পূর্ণটা একটি টেকনিক্যাল একটা বিষয়। সেটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে। যেমন আমি এখানে আছি, আমি আবু কাহার, এরকম বাপ-মায়ের নাম রাখছে কিন্তু আমার নাম আমিও রাখতে পারি নাই। বিষয়টা বুঝেন একটু। সুতরাং আমার সবকিছুকে নিয়ে সামনে যেতে হবে। একটা পরিচয় লাগবে, একটা ধরেন কাজ করতে গেলে কম্পিউটার লাগবে, সেই কম্পিউটার কিনতে গেলে হচ্ছে টাকা-পয়সা লাগবে, সেই টাকা-পয়সা উপার্জন করতে গেলে আরো কিছু ব্যক্তিদের লাগবে, এরকম একটা বিষয়। সুতরাং আপনি যদি ওয়েবসাইট শুধু তৈরি করে নিজে নিয়ে বসে থাকেন, সেম ঐরকম যে একটা মানুষ শুধু সাদামাটা এভাবে বসে থাকা, সে কথাও বলে না, মানে কোনো রেসপন্স করে না, কোনো ইনফরমেশনও শেয়ার করে না, এরকম আরকি একটা বিষয়। যখনই এসইও হয় তখনই বিশ্বের যে টেক জায়ান্ট কোম্পানিগুলো আছে, সার্চ ইঞ্জিন, সেই সার্চ ইঞ্জিন গুলোর কাছে তারা যে ওয়েবসাইটটা আপনার হচ্ছে দেখবে বা ভিজিট করবে বা হচ্ছে ক্রল করবে, তার জন্য কিছু টার্মস আছে যে তাদেরকে বলে দিতে হয়। কিছু, কিছু বিষয় হচ্ছে বলা লাগবে যে এটা হচ্ছে নিবেন না বা এটা ছাড়বেন বা এটা ক্রল করবেন বা এই ইনফরমেশনটা হচ্ছে প্রতিদিন নিবেন। এই টাইপের কোনো কিছু। এই জিনিসগুলা প্রপারলি, যত প্রপারলি আপনি বুঝায় দিতে পারবেন তাদেরকে, তত আপনার ওয়েবসাইট র‍্যাংক করবে। ওকে। তার ভাই এটা একই রকম। মনে করেন যে এই যে আপনার সাথে আমরা একই এলাকায় থাকলেও, আমি যেহেতু ঢাকায় থাকি, আপনি এলাকায় থাকেন, আপনার সাথে তো আমার পরিচয় নাই। জি, এখন আপনি একজন পার্সন, আপনি অনেক কিছু জানেন। আপনার অনেক আপনি আপনার মধ্যে অনেক স্কিল আছে। এটা ঠিক আছে, ভালো কথা। কিন্তু আপনাকে কেউ চিনে না, কেউ জানে না। সো আপনাকে তো আমি খুঁজে বের করতে পারব না। আপনার কাছ থেকে আপনি সার্ভিসটাও সেল করতে পারবেন না। তো জি, এই জি, ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি নিজেকে এক্সপ্লোর করছেন, প্রকাশ করছেন যে আপনি এটা পারেন, এটা পারেন। তারপরে আমরা একটা ফাইন্ড আউট করলাম। তারপরে চেষ্টা করলাম যে না, আপনি অনেক স্কিল, আপনাকে আমি একটা লাইভ প্রোগ্রামে নিয়ে আসলাম। সো আপনার মতো অনেক এসইও এক্সপার্ট আছে, তারা হয়তো এসব প্রোগ্রামে জি, আসতে জি। পারতেছে না বিকজ অফ তারা নিজেদেরকে ওইভাবে এক্সপ্লোর করতে পারতেছে না। প্রেজেন্ট সো করেনি এসইও টা হ্যাঁ। ওয়ান কাইন্ড অফ এরকম যে আপনার একটা ওয়েবসাইট আছে, প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, সব আছে। কিন্তু গুগলে সার্চ করলে আপনাকে খুঁজে পাওয়া যায় না সহজে। হাজার, হাজার ওয়েবসাইটের মধ্যে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এই যে মানুষের সামনে আসা, এই বিষয়টা হচ্ছে এসইও এই কাজটা করে। আমরা এসইও নিয়ে অনেক কথাবার্তা বললাম, ডিজিটাল মার্কেটিং এর কথাবার্তা বললাম, আপনার জার্নিটা সম্পর্কেও জানলাম। আমার ভাই, যেহেতু আপনি একজন নিজের ট্রেইনার মানুষ, আপনি দীর্ঘদিন যাবৎ শিখাচ্ছেন, শিখাচ্ছেন, শিখাচ্ছেন। এই জায়গাটাতে আমরা আসি। এখন তো ডিজিটাল মার্কেটিং যেহেতু অনেক ডিমান্ডেবল একটা জিনিস হয়ে যাচ্ছে, তুলনামূলক লোকজন পাওয়া যাচ্ছে না, আসলে এক্সপার্ট পাওয়া যাচ্ছে না। এখন সবাই হয়তো কেউ ফেসবুক অ্যাড করতে পারে, সেই ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় দেয়। আবার ২-১ টা এসইও টুলস সম্পর্কে জানে, সেই বলে যে আমি এসইও করতে পারি। এখানে তো আসলে অনেক বিষয় থাকে ভাই। একটা আ জিনিস শিখতে, একটা স্কিল শিখতে অনেক সময়ের বিষয় থাকে। যেমন আমরা ছোটবেলা থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে লং জার্নি করার পরেও কিন্তু আমরা জব পাই না। তারপর আমাদের জবের জন্য প্রিপারেশন নিতে হয়। তারপরেও ২-৩ বছর পড়াশোনা করার পর জব পাই আমরা। সো আপনি একটা স্কিল শিখবেন, এটা আপনি ১৫ দিন ১ মাস শিখেই আপনি লাখ, লাখ টাকা ইনকাম করবেন। সো ব্যাপারটা এত ইজি হওয়ার কথা না। তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এই ডিজিটাল মার্কেটিং শিখার ক্ষেত্রে আসলে প্রবলেম গুলো কি? এটা কিভাবে শিখা উচিত? অ্যাজ এ বিগিনার হিসাবে কেমন সময় দেওয়া উচিত? কিভাবে আসলে শিখলে হয়তো সে আম টাকা আর্ন করতে পারবে আপনার মতো আরকি? আচ্ছা, এখন এই বিষয়টা আসতে গেলে একদম নতুনদের জন্য যেটা পরামর্শ, হ্যাঁ, সেটি হচ্ছে ১ম এ তো ওইভাবে ডিজিটাল মার্কেটিং কোর্স বিভিন্ন ট্রেনিং সেন্টারে বা কোচিং সেন্টার গুলোতে করায়। তো ওগুলোতে দেখা যায় যে বেশিরভাগই হচ্ছে ফ্রড হয়ে থাকে। অর্থাৎ টাকা নেওয়া পর্যন্তই সম্পর্ক। আবার এখানে অন্য বিপরীত একটা প্রতিক্রিয়া আছে। সেটা হচ্ছে যারা ফেইলর, মানে যারা ফেল করে তারাই কিন্তু এই কথাটা বলে। মানে স্কুলে যাওয়া ভালো না সেটা কে বলে? কোন ছাত্ররা বলে বলেন? যারা স্কুল ফাঁকি দিতে যায়। বা রাইট। হচ্ছে ওই যে স্যার একটু কড়া, সেই স্যারকে ঘৃণা করে কারা? যারা লেখাপড়ায় একটু দুর্বল। তো বিষয়টা অনেকটাই কিন্তু এরকম। আর হচ্ছে আমাদের মধ্যে সমাজে একটা বিষয় আছে কিসের নেগেটিভিটিটা একটু বেশি ছড়ায়। মানে পজিটিভ জিনিস থেকে নেগেটিভ বিষয়টা একটু বেশি ছড়ায়। সেই ক্ষেত্রে ধরেন যে সব ট্রেনিং সেন্টার, সব কোচিং সেন্টারে আমরা সহজেই বদনামগুলা শুনতে পারি বা ওগুলো সরাসরি কানে আসে। রাইট। কিন্তু যে তার যে সাকসেস আছে তারা ওগুলো শেয়ার না করা পর্যন্ত আমরা ওগুলো শুনতে পাই না। ঠিক ঐরকমই যদি নতুন কেউ শুরু করতে চায় তাহলে এখন তো
ল্যাপটপ, কম্পিউটার এগুলা। এখন আমি যে জায়গা থেকে এসেছি এটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। সেটা হচ্ছে রাইট। কম্পিউটার, ল্যাপটপ কেনার টাকা ছিল না, এরকম একটা বিষয়। তো এখন সবচাইতে মানে যে জায়গাতে যায় সবাই হোঁচট খায় সেটি হচ্ছে এরকম প্রশ্ন আসে যে, "আমি ডিজিটাল মার্কেটিং শুরু করব ভাই, আপনি শিখান। আমার কি, কি লাগবে বলেন?" তাহলে হুম, কি, কি লাগবে? একটা কম্পিউটার লাগবে। আচ্ছা, আমাদের মধ্যে কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা একদম হাই এডুকেটেড। কিন্তু তারা কিন্তু কিবোর্ডের হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার কিবোর্ডে হাত দিতে ভয় পায়। রাইট। এটা অবশ্যই আপনি জানবেন। ওরা হাত দিতেই ভয় পায় যে কোথায় চাপ দিলে কি হবে এটা তো কি হবে বুঝি না না। হবে? হ্যাঁ, অথচ কিন্তু আমাদের কাছে কি এইটা বললে তো আমাদের হাসি পাবে। রাইট। কিন্তু বিষয়টি এরকম যে যারা একদম নতুন তারা কিন্তু আসলে একদম কিছু বোঝে না এই সম্পর্কে। জানেও না যে আসলে কোত্থেকে শুরু করা উচিত। তো সর্বপ্রথম আমার যে সাজেশন থাকবে সেটা হচ্ছে ইনকামের চিন্তা না করে সর্বপ্রথম ২ থেকে ৩ টা স্কিল করতে হবে। স্কিল গ্রাব করতে হবে। মানে স্কিল অর্জন করতে হবে এক কথায়। সেটা হচ্ছে যেকোনোটা হতে পারে ইন্টারেস্ট অনুযায়ী। ধরেন এসইও বা আমি এসইওর কথা বারবার কেন বলতেছি? আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিতে চাইলে পেশা হিসেবে কি নিবেন? তাহলে বলবে যে ডাক্তার হন। উকিলের কাছে বললে উকিল। আমার কাছে বললে আমি এসইও। তো এইজন্য রাইট। আরকি বারবার বলতেছি। সিমিলার এর হতে পারে। আপনি যদি ডিজাইনে ভালো হন তাহলে ডিজাইনার হতে পারেন বা এআই এক্সপার্ট ভাই এখন তো এইখানে এআই এইখানে ভাই আমার একটা কোশ্চেন আছে ভাই। এটা আমার লাইফেও খুব প্যারা দিছে। আমি এখনো এটা প্যারার মধ্যে আছি। আমার দেখা অনেক ছেলেপেলে এরকম ঘটনা ঘটছে। আমি নিজেও একজন ট্রেনার ছিলাম। সেটা হচ্ছে ১ম এর দিকে আমার ডিসিশন নিতে সমস্যা হয় যে আমি এসইও শিখবো না গ্রাফিক ডিজাইন শিখবো না আমি ভিডিও এডিটিং শিখবো না মোবাইল অ্যাপ শিখবো। তো আমি ধরে নিলাম আমি আপনার এই যে এই আজকের লাইভটা শোনার পর আমার মনে হচ্ছে না ডিজিটাল মার্কেটিংটা শিখা উচিত। এটা ফাটাই দেওয়া যাবে। এটাতে অনেক ইনকাম করা সম্ভব। এরপরে আমি ডিজিটাল মার্কেটিং বেশ কিছুদিন ১ মাস ২ মাস একটা কোর্স করলাম। করার পর মনে হচ্ছে কোন একটা ফ্রেন্ড বলতেছে যে না আরেকটা ফ্রেন্ড সে হয়তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এ ভালো টাকা ইনকাম করতেছে এবং ওখানে সেলারিও ভালো। তারপর সে বলল যে তাহলে তুমি এখানে আসো। তো সে আবার ওটা চুইস চেঞ্জ করে সে ওখানে গেল। ওখানেও দেখতেছে না এটাতে ২-৩ মাস কাজ করাবো। খুব কঠিন কাজ হচ্ছে না, পারতেছি না। আমি আবার গ্রাফিক্স এ আসলাম। এইরকম করে একটা সার্কেলের মধ্যে যখন পড়ে যাই, মোটামুটি ওখানে ১ টা বছর শেষ হয়ে যায়। তো এই জায়গাতে আপনি কি পরামর্শ দিবেন ভাই? এই ডিসিশনটা এটা কিভাবে নেওয়া উচিত আসলে? হ্যাঁ, এইটাও আমার ক্ষেত্রেও হয়েছিল। এটা হচ্ছে এসইও করার পরে ১ম এর দিকে কাজ একটু কম পাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে অন্য একটা হচ্ছে কিছু শিখি। তারপর ধরেন যে গ্রাফিক্স ডিজাইন শিখলাম। তারপরে দেখলাম যে না, গ্রাফিক্স এর কোনো আসলে আইডিয়াই আমার মাথায় নেই। অর্থাৎ এই লালের সঙ্গে যে সবুজ দিব এইটাই আমি দিতে পারি না, এরকম একটা অবস্থা। মানে প্রপার কালার যে কম্বিনেশন এটা আমার কিছুতেই আসে না। কিন্তু Photoshop, Illustrator এর টুলস গুলা সম্পর্কে সবকিছু জানি। তারপরে এটা মেনে নিলাম যে আমি আসলে সবকিছুতে এক্সপার্ট চাইলেও হতে পারব না। রাইট, কিন্তু আমার জানতে হবে। রাইট, তারপরে ধরেন যে গ্রাফিক্স ডিজাইনের কাজ সবগুলো শিখলাম। শিখলাম বলতে জানলাম আরকি এক কথায়। তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট HTML, CSS এগুলো জানলাম। তারপরে হচ্ছে আরো অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেইল মার্কেটিং এর বিষয়গুলা মানে ভিতরে ব্যাকএন্ড এ কিভাবে কাজ করে, ইন্টারনালি কিভাবে কাজ করে এই বিষয়গুলো জানলাম। বাস আমি জানছি যে এটা নিয়ে আমি কিছু করব না। আমি এসইও নিয়েই করব। কিন্তু ওই জিনিসগুলা জেনে থাকলাম। এই পরবর্তীতে এসে ওই জিনিসগুলা খুব কাজে দেয় মানে এক্সপেরিয়েন্সটা। এখন আপনার শুধু এরকম না। আমি দেখলাম Upwork এ বা অন্যান্য মার্কেট প্লেস এ কাজ করতে যেয়ে ওখানে গ্রাফিক্স ডিজাইনের অ্যাপ্লিকেশন পড়ে হচ্ছে ৫-৬ টা। আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা এসইও রিলেটেড কাজ পড়ে মানে অ্যাপ্লিকেশন ৫০ টার উপরে। মানে ১০ মিনিটের ভিতরে সেইটা আবার। তো তখন স্বাভাবিকভাবেই তো আমার মাথায় চিন্তা আসবে যে ওইখানে গ্রাফিক্স এর কাছে গেলেই তো আমি সহজে কাজ পাবো। তো আসলে আমরা হচ্ছে বিভিন্ন ইনফ্লুয়েন্স এর মাধ্যমে প্রভাবিত হই। তো এই প্রভাবিত হওয়া ভালো। প্রভাবিত হওয়া যে আমি বলতেছি খারাপ তা না। একজন বন্ধুর পরামর্শ অনুযায়ী তো আপনি চলবেন বা আপনার ফ্যামিলি বা আপনার পারিপার্শ্বিকের যে ভালো তার পরামর্শ অনুযায়ী তো চলবেন। এটাই স্বাভাবিক। রাইট। কিন্তু ওটা নিজের সাথেও একটু বুঝতে হবে যে এটা আমার সাথে যায় কিনা। এই বন্ধু এক্সাক্টলি বলছে ভাই তাহলে এটা আমি আমি এই জায়গাতে আপনার শিখে সাথে আমি রাখি। একটা জিনিস এড করি। আমার কাছে মনে হয় যে সামারি করি। আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে সবকিছুই ট্রাই করতে হবে। ধরে নেন কিছুদিন আগে গাজীপুরে সম্ভবত ঘোড়ার মাংস না কি যেন মাংস বিক্রি হচ্ছে না জি, কি জি, যেন জি। হচ্ছিল। নিউজটা শুনছি। শুনছি তো ভাই। এখন আমি ওটা যদি ট্রাই না করি তাহলে আমি বুঝবো কিভাবে যে এই মাংসটা খাইতে খারাপ। হ্যাঁ?
হ্যাঁ, আপনি আগে 3-4টা স্কিল সম্পর্কে আপনি জানলেন, জানার পর আপনি ডিসিশন নিতে পারবেন যে না এই স্কিলটা আমি ভালো পারতেছি, এটা আমি খারাপ পারতেছি, এটা আমি খুবই ভালো পারতেছি, এটা আমি পারতেছি না। কিন্তু এক্সাক্টলি, আপনি এক্সাক্টলি। যদি একটা জিনিসই করেন, তাহলে অন্যগুলো তো মানুষের মুখে শুধু শুনছেন, আপনি নিজে ট্রাই করেন নাই। সো নিজে জি, ট্রাই করার পর যদি আপনি ডিসিশন নেন যে না আমি এটা ভালো পারতেছি না, আমি এটা ভালো পারতেছি, তখন আপনার জিনিসটা আপনি কনফিডেন্ট পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি অন্যের কথা শুধু শুনলেন, তাহলে আপনি বুঝবেন না আপনি ওটা পারবেন কিনা। আপনার ট্রাই করে দেখা উচিত যে হ্যাঁ, আপনি ওটা পারবেন কিনা। তো একবার হলো ট্রাই করা উচিত। আর কোন নলেজে আসলে অকাজে যায় না, কাজে লাগেই আসলে। সো ট্রাই করার পর ডিসিশন নেওয়া উচিত যে আপনি আসলে কোনটা করবেন। কারণ আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি। আপনার অনেকগুলো সময় আমরা নিয়ে ফেলছি, বেশি সময় নিব না। ভাই এই পর্যায়ে আমরা একটু বলেন যে আপনার তো স্টুডেন্টের অভাব নেই আসলে। আপনি এলাকার দিকে থাকেন। আমাদের উত্তরবঙ্গে আমাদের স্পেশালি জয়পুরহাটের ওই জায়গাগুলোতে এখনো অনেক ঘাটতি আছে এই ফ্রিল্যান্সিং রিলেটেড। আপনাদের মাধ্যমে আমি শুনতে পাইছি যে ফ্রিল্যান্সিং দ্বারাই অনেকেই এটা বোঝে যে এটা হচ্ছে কোনো খারাপ কাজ হয় আরকি। মানে কোনো মানে বেটিং ইলিগাল। সাইট বা এই টাইপের জিনিসপত্র, জুয়া টাইপের আরকি। এখন আমাদের ওই জায়গাগুলোতে এই জিনিসগুলো আরো কিভাবে ছড়াই দেওয়া যায়? আর স্পেশালি এটা আপনি একটু যদি বলতেন একটি ছোট্ট করে যে আসলেই কি ইনকাম করা যায় ভাই? মানে আপনারা কি ইনকাম করেন না শুধু ভুয়া এইসব বলে বেড়াচ্ছেন যে আপনারা একটা অনেক কিছু করতেছেন। কেমনে আসলে ভাই? একটা হচ্ছে রিয়াল লাইফ এক্সাম্পল দিই। সেটা হচ্ছে ক্ষেতলালের দিকে। আমার ক্ষেতলালের দিকে ১২৫ জনের একটা ইন্টারভিউ ছিল। মানে আমি নিচ্ছিলাম ইন্টারভিউ। তো ওকে। ওরা অ্যামাজনে কাজ করত। কেডিপি মানে বই পাবলিশিং আরকি। বুক পাবলিশিং। এটা নিয়ে কাজ করত এবং অনেকে অনেক ভালো টাকা ইনকাম করছে। তো ওরা ইন্টারভিউ দিতে আসছে। ওরা ডিজিটাল মার্কেটিং শিখবে। মানে সরকারি একটা প্রজেক্ট ছিল সেটাতে। শিখবে। তো ১২৫ জনেরই ঐরকম মোটামুটিভাবে নিলাম। তো ওদের বেশি ২-৪ জন ওখান থেকে বলতেছে মানে, "স্যার কি কাজ করেছো এর আগে তোমার অভিজ্ঞতা যারা অভিজ্ঞতা থাকবে যাদের তাদেরকে হচ্ছে প্রাধান্য দেয়া হবে।" এরকম একটা ওকে। বিষয়। তো ওরা বলতেছে, "স্যার এক তা কাজ করতে তুমি কি? অনলাইনে কাজ করতাম স্যার। কি নিয়ে কাজ করতে?" তো স্যার ওই যে এক রাতে $২৫০ মারছি স্যার। এরকম হুম। একটা বিষয়। ইউনূস স্যারের সামনে আমি কইছি, "এই মারছো মানে কি? একটু ভালো করে সহজে বলো যে $২৫০ ইনকাম করছি স্যার এক রাতে।" তার মানে মারছো বলতে ওর মারছো শুনেই আমি বুঝতে পারছি যে ও কি কাজ করছে। আমি কইছি, "স্টপ যাও।" আচ্ছা। তার মানে ওরা হচ্ছে অনেক ভালো ইনকাম করত কিন্তু কিছু তাদের ভিতরে ছিল যে ওরা এই নেগেটিভ অনেক কিছু করত। হুম। এইগুলা আরকি। তারপরে ওখানে যাই হোক ২০-২৫ জন চান্স দেয়া হয়েছিল আমার যাদের ভালো লাগছে এবং ওরা মোটামুটি অনেক ভালো। তো এই জায়গা থেকে সমাজে যে অসংখ্য একটা নেগেটিভ মানে বিষয় আছে সেটা হচ্ছে কি, যেমন হচ্ছে এই বেটিং সাইট গুলায় বিশেষ করে জুয়ার নেশায় আসক্ত। মানে ওই ৳১ ধরলে নাকি ৳১,০০০ টাকাও পাওয়া যায় এরকম কিছু জিনিস আছে। তো এই জিনিসগুলা থেকে বের করে আনা কিন্তু মানে ওই ধরনের একটা লোভ থেকে মানুষের কিন্তু বের করে আনা প্রায় অসম্ভব। রাইট। কিন্তু এখানে সোশ্যাল অ্যাওয়ারনেস টা খুব বড় একটা বিষয়। আর হচ্ছে আমরা যে গ্রামে মনে করেন যে একটু যদি গ্রামের বিষয়টা শুধু বলতেছি। একটু যদি জোরে হাঁটেন অন্যের থেকে তাহলেও আপনাকে মাইন্ড করবে। যে এই যে এখন টাকা হয়েছে দেখে জোরে হাঁটতেছে। আবার যদি আস্তে হাঁটেন তাহলে বলবে যে মুডে আছে। মানে এরকম। রাইট। মানে গ্রামে থাকলে সমস্যা আছে। বিশেষ করে খুবই ভেবে চিন্তে পা ফালাতে হয়। বাজারে যেয়ে রাইট। ভালো কিছু কিনতে গেলেও মাথায় রাখতে হয় যে না এটা কিনতেছি অন্য হুট করে কেউ নিতে এসে যদি না পায় তাহলে ও একদম ধুয়ে দিবে অন্যের কাছে। তো সেই ক্ষেত্রে ধরেন যে সমস্যা ইনকাম আছে। কত, কিরকম বা সঠিক কিনা এটা প্রত্যেকদিন যদি এভরি টাইম যদি শেয়ার করি, তাহলে ওইটা একটা অন্য পর্যায়ে যায়। মানে একটু রাইট। কিরকম দেখায়। আর হচ্ছে আল্টিমেটলি মেইন কথা অনেকে হচ্ছে এটা যে আপনি পছন্দ কষ্ট করে। করে স্কিল অর্জন করলে আপনার এখানে টাকা পয়সার অভাব নাই। এখান থেকে ১০০% আসলে হবে অনেক এবং কিছু করা হ্যাঁ, সম্ভব। জি অবশ্যই ভালো কিছু করা সম্ভব এবং ক্যারিয়ার উজ্জ্বল। আমি এক্সাক্টলি। এখন আপনাকে ফার্স্ট এই বললাম যে আমি এখনো মাস্টার্স কমপ্লিট করি নাই। এখন পর্যন্ত আমার জানা মতে একটা চাকরিতে হয়তো এপ্লাই করেছিলাম তাও ফ্যামিলির চাপে। এরকম আরকি। এপ্লাই করার কখনো চিন্তাও মাথায় আনিনি। কত বেতন দিবে আমাকে? তাহলে আপনি এখন চিন্তা করে দেখেন আমি হচ্ছে বসে থেকে কি করি? রাইট। এটাই আসলে। তো যাই হোক মেইন কথা হচ্ছে যে আসলে আ
আপনি যদি কোনো একটা ভালো স্কিল বা যে কোনো একটা স্কিলে যদি দক্ষ হইতে পারেন, মোটামুটি লেভেলে দক্ষ হইলে আপনি ভালো লেভেলে যদি দক্ষ হইতে পারেন, তাহলে আসলে এখান থেকে অনেক পরিমাণ আর্ন করা সম্ভব। আপনি গ্রামে আছেন, কোথায় আছেন, এটা আসলে ব্যাপার না যে আপনাকে ঢাকা শহরে থাকতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যেখানে থাকেন না কেন, শুধু একটা ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। আর যেহেতু এখন স্টারলিং চলে আসছে, সো আপনি তারও লাগবে না, অনেক সহজ হয়তো পেয়ে যাবেন অনেক সহজে। সহজ। হয়তো এলাকা থেকে এখনো দেওয়া যায় নাই, তবে সহজে পেয়ে যাওয়া যাবে। তো মানে মূলত এটা থেকে আসলে ভালো আর্নিং করা সম্ভব, একটু সময় দিয়ে পরিশ্রম করে যদি ভালো মতো গাইডলাইন্স এর মধ্যে দিয়ে এটা করা যায়, তাহলে এটা করা সম্ভব। ভাই, এই পর্যায়ে আমরা একটু শেষের দিকে চলে আসছি। আমরা একটু জানতে চাই যে আপনি অনেকদিন যাবত কাজ করতেছেন এই সেক্টরে। আপনার আসলে ভবিষ্যতের পরিকল্পনা কি বলেন তো একটু? প্রত্যেকেরই একটা ভবিষ্যৎ চিন্তাভাবনা পরিকল্পনা থাকে। সেটা হচ্ছে আমার এরকম যে ভবিষ্যতে দেখেন যে অনেকে হয়তো মানে আশেপাশের পরিবেশে মানে আশেপাশের প্রতিবেশীরা বা চেনা পরিচিত লোকেরা অনেকেই শিখতে চায় যে, "ভাই শিখান বা আপনি কাজ করেন আমাদের করলে কি সমস্যা? আপনি ৳১,০০,০০০ ইনকাম করেন আমরা ৳৫,০০০ করতে পারব না?" আসলে বিষয়টা ওরকম হয় না। বিষয়টা হচ্ছে আপনি প্রপারলি যদি এক্সপার্ট না হন, শুধুমাত্র একটা পার্ট করে ওখান থেকে তো আপনাকে কোনভাবেই ৳৫,০০০ দেওয়া সম্ভব না। মানে এরকম একটা বিষয়। যে আপনাকে একটা কাজে নিছে। সে অল্প একটু করে যদি আর পারব না তাহলে কি আপনাকে টাকা দিবে? ধরেন মোবাইল রিপেয়ার করতে গেছে। পুরাটা মোবাইল না রিপেয়ার করে যদি অল্প একটু কাজ করে যেমন টাকা দেন তাহলে কি পাবেন টাকা? না। আচ্ছা তাহলে আমি মোবাইলটা শুধু খুলছি, নাটগুলো খুলছি, এর জন্য আমাকে ৳১০ দেন তাহলে হবে। আপনার আমি ৳২০০ চাই না। এটা তো পসিবল না। আসলে পার্ট গুলা এরকম। অনেকে বোঝে না যে ভাই আপনি যদি ৳১,০০,০০০ পারেন তো আমরা ৫,০০০ পারব না? কথা তাদের যৌক্তিক আছে এবং তাদের সাইকোলজি বা তাদের পার্ট থেকে ঠিক আছে। কিন্তু আসলে বাস্তবতা অন্যটা। বাস্তবতা হলো আপনাকে নিজেই চ্যালেঞ্জ নিতে হবে এবং নিজেকেই শিখতে হবে। তাহলে আপনি কেন আমি ৫ আর আমি ১,০০,০০০ আর আপনি ৫ কেন? এই বৈষম্য কেন হবে? আপনারও যা আছে শারীরিক গঠন আমারও তাই আছে। তাহলে তো এখানে বৈষম্য হওয়ার কথা নয়। তো এই মেন্টালিটি একটু থাকতে হবে। তারপরও যাই হোক পরিকল্পনা বলতে আমার হচ্ছে ভবিষ্যতে হয়তো ট্রেনিং সেন্টার থাকবে। ওখানে ভালোভাবে প্রশিক্ষণ দেয়া হবে। অনেকের অনেক নেগেটিভিটি আছে ট্রেনিং সেন্টার সম্পর্কে বিশেষ করে ধরেন যে তাবিজ বিক্রেতা এসে। কিন্তু ভাই উম স্কুল সম্পর্কেও কিন্তু অনেক নেগেটিভিটি আছে যে ওখানে শেখানো হয় না, শেখানো তারপরেও হয় না। লাগবে। স্কুল থেকে মাদ্রাসা ভালো, মাদ্রাসা থেকে স্কুল ভালো এরকম বিভিন্ন মতামত আছে। বিভিন্ন ধর্ম অনুসারে ওইটা সাজানো হয়। তো সেই ক্ষেত্রে ওগুলা থাকবে। ওগুলা স্বাভাবিক। সেই ক্ষেত্রে ধরেন যে আমি যেখানেই মনে করেন সুযোগ পাই সেখানেই আমি নিজের থেকে একটু সময় বের করে হলেও ওখানে ট্রেনিং এ প্রশিক্ষণ দেওয়া বা প্রশিক্ষণ নেওয়া যেকোনো শিক্ষামূলক যেকোনো কার্যক্রমে অংশগ্রহণ করার চেষ্টা করি। ভবিষ্যতে ইনশাআল্লাহ এটা আরো যত বড় পরিসরে করা যায় ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। কারণ না ভাই, এই এটা দরকার আছে শিক্ষাই ভাই। এটা জি, দরকার আছে। শিক্ষাই একমাত্র থাকবে। আমরা কিন্তু আসছি এক্সাক্টলি। বেশি টাকা কামায় কয়দিন পরে শেষ। শেষ। আবার নেক্সট এক্সাক্টলি। জেনারেশন আসবে। আমাদের নাতিরা বা তার ছেলেরা আমাদের কখনোই মনে করবে না। আমরা আমার দাদাকে দিনে একবার হয় মনে করি না। এরকম। স্বাভাবিক। তাহলে তার বাবাকে তো আর কখনোই মনেই করি না। হয়তো মাসে একবার। তো সেরকম আমরাও একদিন চলে যাব এখান থেকে। কিন্তু আমরা যদি একটা শিক্ষা দেই বা একটা হচ্ছে কাউকে কারো কিছু উপকার করতে পারি, এই জিনিসটা হচ্ছে সবাই চায়। তো সেই এক্সাক্টলি। রকমই আমারও চাওয়া। হ্যাঁ, বুঝতে পারছি। না, শিখালে আসলে শেষ হয়ে যায় না। এটা শিখানো উচিত। আর আপনার যেসব জায়গায় আছেন ওই জায়গাতে আরো তো অ্যাওয়ারনেস দরকার, শেখানো আরো বেশি জি। দরকার।